আচ্ছা, এই স্টোরিটা আমাকে বলেছে হচ্ছে আপনার আজাদ। এটা হচ্ছে ওর আব্বার কাহিনী। উনি খুব যখন ইয়াং ছিলেন, উনি যখন প্রথম চাকরিতে ঢোকেন, উনি একটা অফিসে চাকরি পান, সরকারি অফিস। তো অফিসে যাওয়ার সময় প্রথম যেদিন উনি অফিসে যান, ফার্স্ট ডে অ্যাট হিজ অফিস, উনি যান এবং খুব আর্লি চলে যান, খুব তাড়াহুড়া করে। উনি মনে করেন যে যেহেতু অফিসের প্রথম দিন, উনি খুব তাড়াতাড়ি জয়েন করে চলে যান। তো ওনার রুমটা ছিল যেখানে যান উনি, যে দেখে যে একটা মানে ছোট্ট একটা আর কি হাঁটার পথে পাশে ডান দিকে গেলে একটা ছোট কামরার মতো করা, পার্টিশনের মতো সেখানে। তো উনি যে ঢোকেন তখন অফিসে খুব একটা মানুষজন নাই, মানে কেউই আসে নাই ধরতে গেলে। উনি ঢুকে যে ওই রুমটাতে যখন ঢুকেন, তখন উনি দেখেন অবাক হয়ে যে ওই টেবিলের উপরে, ওনার যে টেবিলের উপরে একটা বৃদ্ধ লোক বসে আছেন, টেবিলের উপরে বসা, এবং খুব অদ্ভুত ভাবে বসে আছে। তার বসার ভঙ্গিটাই খুব অদ্ভুত, এবং ওনার দিকে ফ্যাল করে তাকায় আছে। তো উনি প্রথমে দেখে একটু অপ্রস্তুত হয়ে যান প্রথম মানে একটা সিনে, এবং উনি তাকে জিজ্ঞেস করেন যে আপনি কে। ওই লোকটা কোনো উত্তর দেয় না, কিন্তু ওনার ওই বসে থাকার ভঙ্গিটা তার কাছে এমন একটু মানে অস্বাভাবিক লাগে। উনি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে আসেন, মানে ধাক্কা মতো খেয়ে আর কি। তো যে উনি হেঁটে যান, দেখে করিডোরে এই মাথাও কেউ নেই, ওই মাথাও কেউ নেই। হাঁটতে হাঁটতে যে উনি, সরকারি অফিসগুলো বেশ বড় হয় আর কি, তো সেখানে মানে মানে ঢিলে ঢালা ভাবেই সবকিছু চলতো আর কি। উনি যে এক জায়গায় একটা লোককে পায়, সে মনে হয় পিয়ন সেখানকার। তাকে ডেকে জিজ্ঞেস করে যে ভাই আপনি এখানে আছেন, আমি এখানে আজকে নতুন জয়েন করছি, আমার রুমে যে দেখি আমি এরকম একটা মানুষ ওখানে বসে আছে। বলে ওই রুমে বসে আছে মানে আপনার রুমে কারোই থাকার কথা না। তা আবার আপনি বলতেছেন টেবিলের উপর বসে থাকবে, টেবিলের উপর বসে থাকার প্রশ্নই আসে না। তো ওনাকে নিয়ে চলে আসে। আসার পর দেখে রুমের ভেতরে কেউ নাই, রুমটা ফাঁকা, ফাঁকা রুম, কোনো মানুষ নাই। তো উনি বলে যে এই টেবিলেই বসা ছিল। বলে না, এই টেবিলে এখানে কেউই নেই, আপনি কি দেখছেন? তো খুব হতভম্ব হয়ে যায় যে প্রথম দিন অফিসে আসলাম এরকম একটা সিন, মানে ওনার কাছে বেশ অবাক লাগে। তো যাই হোক, উনি অফিস শুরু করেন ওনার মতো, এবং কাজকর্ম করতে থাকেন আর কি। তো উনি দ্বিতীয় দিন যেদিন আপনার অফিসে মানে আপনার যায়, তখন উনি দেখে মানে উনি মনে হয় যে উনি বাথরুমে যখন যাবেন, মনে হয় যে বাথরুমের ভিতরে কেউ আছে, মানে আপনার একটা শব্দ, মানে বাথরুমে মানুষ থাকলে যেরকম একটা শব্দ হয় সেরকম। তো উনি একটু অস্বস্তি ফিল করেন, নক করেন, দেখে কেউ কথা বলে না। পর উনি বাথরুম খুলে দেখে যে বাথরুমের ভিতরে আসলে কেউ নাই, বাথরুম খালি। তো ওনার কাছে বেশ অস্বস্তি লাগে, জিনিসটা এরকম কেন হচ্ছে, এই অফিস রুমের ভেতরে এরকম। একদিন দেখলাম একটা লোক বসা, এবং এই কথাটা উনি অনেককে বলেন, বাসায় এসে শেয়ার করেন। তো সেটার মানুষ কেউ কোনো ব্যাখ্যা দিতে পারেনি। বাসায় হয়তো বলছে যে তুমি কি দেখছো বা তোমার মাথায় কি ঢুকছে এটা তুমি জানো, ভুলও দেখতে পারো। সে বলে কি না, আমি ভুল দেখি নাই। এবং এই অফিসের এই বাথরুমের ব্যাপারটা তার পীড়া হয়ে দেখায়। সে মানে প্রায় প্রতিদিনই এরকম শব্দ পায়, মনে হয় কে নড়তেছে, বাথরুমে কথা বলতেছে বা পানি ছাড়তেছে, এই ধরনের ব্যাপার স্যাপার। এরপর যেটা হয়, ওনার জিনিসপত্র এদিক ওদিক হতে থাকে অফিসে। একটা জিনিস এক জায়গায় রাখে, এক জায়গায় থাকে না, এরকম একটা ব্যাপার। তো একদিনকার কথা, উনি ওই দিন খুব ক্লান্ত ছিলেন। উনি সবাই যখন লাঞ্চ হওয়ার বাইরে গেছেন, উনি ওখানে বসে খাওয়া দাওয়া করে চেয়ারে ঝিমাচ্ছেন। তো তখন উনি মানে মনে হলো যে ওনার কানে কানে শুনতে পায় যে আমার জায়গাটা দখল করে নিলে এরকম কিছু শব্দ আর কি, কেউ বলল না কানে কানে। তো উনি ধর্মর করে উঠে বসে, আমার জায়গা দখল করে নিলে মানে। তো উনি তখন একটু চিন্তা ভাবনা করে যে ঘটনাটা কি, কেন এরকম হচ্ছে। তো উনি ওই পিয়নকে ডাকে, যে নাকি অনেকদিন এখানে কাজ করতো। বলতো যে এখানে কাহিনী কি, আমার আগে কে বসতো এখানে? তো বলতেছে যে এখানে আপনার আগে অমুক বাবু একজনের নাম, উনি এখানে বসতো আর কি। তো বলতো যে উনি কি রিটায়ার হয়ে গেছেন? তো চুপ করে থাকে, বলে যে না, মানে উনি চলে গেছেন, নাই, মানে সঠিকভাবে উত্তরটা দেয় না তাকে। তো সে কনফিউজ হয়ে যায় যে ব্যাপারটা কি, কথা ঠিক মতো দেয় না। তো উনি কয়েকদিন খোঁজ খবর করেন আশেপাশে যে ঘটনাটা কি, কে মানে এখানে কে কাজ করতো, সঠিক উত্তরটা কেন দিল না। অফিস যেহেতু উনি খবরটা পান যে উনার আগে এখানে একজন ভদ্রলোক চাকরি করতেন আর কি, সামথিং একজন লোক, ওনার নাম সামথিং, ওনাকে বাবু ডাকতো শেষে। তো বলতো যে উনি নাকি ওখানে কাজ করা অবস্থায় কোন একটা মানে মেন্টাল প্রেশার বা পারিবারিক কোনো প্রেশারে পড়ে সে সুইসাইড কমিট করে, ঠিক আছে। এবং এটা যেহেতু ওই পদটা খালি হয়ে যায় এখানেই ওর জয়েন হয়। তো উনি এটাতে খুব একটু মানে খেয়ে যায় আর কি, মানে বেশ রকম ধাক্কা খায় যে এরকম
কাহিনীটা কি ঘটলো আমার সাথে, আমি এরকম করি। তো উনি এই ধরনের প্রবলেম তো অফিসে প্রায় ফেস করেন, এই যে শব্দ পাওয়া, অন্য জিনিসপত্র এলোমেলো হওয়া। তখন উনি এই পর্যায়ে একজন নিশের মানে শরণাপন্ন হন, একজন মানে হুজুর টাইপের একজনের সাথে, বলে যে দেখেন আমি তো চাকরি করি এবং এটাতে কেউ অ্যাটেনশন দেন, এটা তো অফিস, এখানে আমি বলতেছি আমার কাছে মনে হচ্ছে কিছু একটা খটকা আছে। তো হুজুরটা বলে দেখেন খটকা থাকার কিছু না, জিনিসটা হচ্ছে অনেক সময় এরকম হয় যে মানুষ অনেক রকম কিছু দেখে বা এরকম অপঘাতে মৃত্যুর ব্যাপারটা পালাচ্ছে। আপনি এক কাজ করেন, আপনি একটা কাজ করবেন, এখানে আপনি ওখানে বসে যখন কেউ থাকবে না নিজের চোখ বন্ধ করবেন, করে চিন্তা করবেন এবং মানে বলবেন নিজের থেকে যে এখানে যদি মানে কেউ থেকে থাকেন বা আপনার যদি কেউ আমাকে মানে আপনি আমার দ্বারা কেউ অফেন্ডেড হয়ে থাকেন, মানে আমার কাজে যদি কারো সমস্যা হয়ে থাকে, প্লিজ আপনি আমাকে মাফ করে দেন বা আপনি চলে যান, আমি নিজের থেকে এখানে কিছু করি নাই, এটা আমার জব, আমি এটা আমার করতেই হবে, হ্যাঁ এটাই আমার জীবন, আমি কারোটা নিতে আসি নাই, এরকম কিছু বলবেন আপনি। তো এবং আপনি আপনার মতো দোয়া দরুদ পড়ে কাজ শুরু করবেন প্রতিদিন। তো উনি যেটা করেন, উনি ঠিকই উনি ওখানে যেয়ে বসেন, বসে ঠিক একটু আর্লি চলে যান অফিসে, যে এই সময় অফিসটা জাস্ট ওপেন হয়, উনি যান, যে দেখে আসলে কেউ নাই। তো উনি ওখানে যে বসেন, তো যেদিন উনি যায় অফিসে রুমটা ঢোকে একলা সব জায়গায়, ওনার নাকি ওই দিনই মানে গা শিরশির করে ওঠে, ঢোকার পরে মনে হচ্ছে যে ওই রুমে ঠিক প্রেজেন্স কেউ আছে, মানে একটা মানুষ যদি বসে থাকে কেউ মনে হয় কিন্তু যে একজন মানুষ আছে এখানে, ঠিক সেই ফিলিংসটা উনি পায়। এবং উনি ওই দিন কি মনে করে উনি ওই সামনের চেয়ে ওনার নিজের চেয়ারে না বসে সামনের চেয়ারে বসেন এবং ওনার মধ্যে ফিলিংস হতে থাকে যে ওনার সামনের চেয়ারে কেউ বসা আছে। তো এই পর্যায়ে উনি চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে উনি শেখায় দেওয়া কথাগুলো মনে মনে বলেন যে এরকম এরকম ব্যাপার, যে আমি এখানে আমার একটা কাজ আমাকে অ্যাসাইন করা হয়েছে সরকার থেকে এবং আমি কারো জিনিস জোর করে নেই। তো এখান থেকে নাকি মানে উনি ফিল করে যে ওনাকে কেউ বলতেছে শেষ করে যে না ছাড়বো না, এরকম কিছু একটা। তখন নাকি উনি একটা কাজ করেন যেটা ওনার নিজের থেকে সেলফ করা, উনি দোয়া পড়েন এবং নিজে নাকি উঠে ওই চেয়ারটাকে টেনে উনি বসে পড়েন, বসে পড়ে এই চেয়ার আমাকে দেওয়া হচ্ছে, অধিকারগত ভাবে নিছি, এখানে তোমার কোনো অধিকার নাই, এখান থেকে চলে যাও। এবং এরপর নাকি উনি ফিল করেন যে নিজের কাছেই সে লাইট হয়ে গেছে এবং এরপর থেকে উনি আর এই জিনিসটা ফিল করতো না। তো উনি এরপর থেকে যখনই ওনার জবে যেতেন দোয়া পড়ে কাজ শুরু করতেন এবং ওই ডিপার্টমেন্টে অনেকদিন চাকরি করছেন উনি। তো পরবর্তীতে কোনো সমস্যা হয়নি, কিন্তু উনি যখন শুরু করার আগে পরবর্তীতে ওনার যে টাইপিস্ট ছিল পাশের রুমে, সে নাকি ওনাকে বলছে যে একটা আজব ব্যাপার, এতদিন বলে নাই, বলছে অমুক সাহেব একটা আজব ব্যাপার, আমি এখানে কাজ করতে ভয় পেতাম, উদ্ভট কাজ হতো এখানে। বলে সে নিজের চোখে দেখছে যে ওয়েস্ট পেপার বাস্কেট রাখা ছেঁচড়ায় চলে গেল সামনে, কাগজ কতগুলো ছিল হঠাৎ বাতাস নিয়ে উড়ে পড়ে গেছে, বলে এরকম হতো এবং প্রায় নাকি সে এরকম ফিল করতো কিছু জিনিস। বলে যে হঠাৎ করে এগুলো বন্ধ হয়ে গেছে, ঘটনাটা কি? তো উনি তখন মনে মনে ভাবছে, কিছু বলেনি। তো এটা ছিল রাসেল ভাই একটা ঘটনা। রাসেল ভাই এই কাহিনীটা আমাকে পাঠিয়েছিল রণবীর, আপনার সাতক্ষীরা অঞ্চল থেকে। হ্যাঁ, আচ্ছা, এটা তার নিজের জীবনে ঘটা কাহিনী। হ্যাঁ, উনি এখন মানে এখন অনেক ওনার বয়স, উনি ওনার কলেজ লাইফের ঘটনা বলেছে আর কি, যখন উনি কলেজে পড়েন তখনকার। এখন উনি প্রফেশনাল জীবনে আছেন। তো ব্যাপারটা হচ্ছে যে উনি ওখানকার কোন একটা গ্রামে, উইচ ইজ আপনার সুন্দরবন সংলগ্ন একটা এলাকায় ওনারা ছিলেন, ওখানে মানুষ হয়েছেন। তো খুব রেস্ট্রিক্টেড আপনার পরিবার অ্যান্ড খুব কনজারভেটিভ। তারপরে স্কুলে পড়ার সময় ওনার বাল্যকালে একটা মেয়ে বন্ধু ছিল যে তার ফ্রেন্ড, একসাথেই তারা আপনার পড়াশোনা করতো এবং মাঝে মাঝে আলাপচারিতা হতো, গল্পগুজব হতো, অ্যান্ড দে বিকেম সো ক্লোজ অ্যাজ ফ্রেন্ডস এবং তারা ভালো সময় অতিবাহিত করে। তো একসময় রণবীর যখন কলেজে পড়ার সময় সে ঢাকায় চলে আসে আর কি, সে আর মানে তখন ওখানে থাকে না, ঢাকায় চলে আসে এবং ওই বন্ধুর সাথে তার ক্লাস 8-9 পড়ার পরে আর যোগাযোগ হয়নি আর কি, মোটামুটি তারা বিচ্ছিন্ন। তো সে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে সে আপনার বাড়িতে ফেরত আসছে আর কি। তো বাড়িতে ফেরত আসতে আসতে তার সন্ধ্যা হয়ে গেছে, মানে তখন মানে আপনার গোধূলির মতো সময় হেঁটে আসছে আস্তে আস্তে। এবং যেহেতু সুন্দরবন সংলগ্ন এলাকা, জায়গাটা বেশ আপনার আর কি, বেশ জংলা টাইপের, মানে খুব বেশি সভ্য হয়নি জায়গাটা, মানে সভ্যতার ছোঁয়া কম। রাতের বেলা আপনার বিজলি বাতি ছিল না, অন্ধকার হয়ে গেছে চারিপাশে। তো এটা যখন আসতেছে, তো সে দূর থেকে দেখে যে ওখানে কিছু গাছ ছিল, গাছগুলো মানে বেশ মাটি ছুঁয়ে যায় আর কি এরকম। সে গাছের নিচে মানে একটা শাড়ি পরা একটা মহিলা দাঁড়ায় আছে। তো ওর দূর থেকে অনেকক্ষণ দেখে, সে কে হদিশ করে, অন্ধকার হয়ে যাচ্ছে প্রায়।
তো সে কাছাকাছি ছিল, জিজ্ঞেস করে কে কে এরকম করে সে জিজ্ঞেস করে, তো কোনো উত্তর দেয় না। একটু পরে দেখে যে গাছের ফাঁক থেকে বেরিয়েছে, যে সেটা হচ্ছে তার সেই বান্ধবী, সে যে আপনার স্কুল লাইফে যার সাথে পড়তো আর কি। বেশ বয়স হয়েছে, মানে কিছুটা সে বোঝা যাচ্ছে যে মানে সে আজ গট ম্যাচিউরড, সে ম্যাচিউরড। তো বেশ আলু থালু অবস্থা, চুল টুল ছাড়া। তো বলতেছে যে তুমি, এটা আশ্চর্য, এই সন্ধ্যার সময় এখানে, বাড়িতে এখনো প্রায় 8-10 মাইল দূরে, হ্যাঁ তুমি এখানে কি করতেছো দাঁড়ায় দাঁড়ায়? তো সে তাকে বলে যে আমি আছি এখানে, দাঁড়ায় আছি, হ্যাঁ দাঁড়ায় আছি, ভাল লাগতেছে না। মানে কেন, কি হয়েছে তোমার? বলে অনেক কথা আছে, আসো চলো। তো বলে ও বলতেছে কি আশ্চর্য, উনি অনেক কথা বলতেছিল, যে রণবীর দা ছিল উনি অনেক কথা বলতেছিল তাকে, যে অনেক কথাই জিজ্ঞেস করতেছিল কেমন আছে। তো সেখানে ওনার উত্তর পাওয়া ছিল খুব কম, কাটা কাটা উত্তর দিচ্ছে। এবং দেখা যাচ্ছে উনি ওই যে মেয়েটা তাকে ক্যাচ করতে পারতেছে না, সে সবসময় তার থেকে এগিয়ে আছে হাঁটার ডিস্টেন্সে। উনি বেশিরভাগ সময় তার পেছন থেকে দেখতেছে, সামনে যেতে পারছে না। এবং মেয়েটার পরনে সাদা শাড়ি। তো উনি জিজ্ঞেস করে, যে বারবার জিজ্ঞেস করে বলে কি তুমি সাদা শাড়ি কেন পরে আছো ভাই, কি হয়েছে তোমার, সাদা শাড়ি কেন, তুমি তো একটু ইয়াং মেয়ে, এই সময় সাদা শাড়ি সাধারণত বিধবারা পরে। তো বলে আমি তো বিধবাই, বিধবা সাদা শাড়ি পরবো না। তো বলে কি হয়েছে তোমার? বললো যে আমার বিয়ে হয়েছিল, এবং ও দুজনে কিন্তু হিন্দু ছিল, মানে রণবীর দাও হিন্দু এবং সেও হিন্দু ফ্যামিলির। তো বলে আমার বিয়ে হয়েছিল এবং আমার হাজবেন্ড মারা যায়। বলে কিভাবে মারা যায়? বলে এখানকার কিছু মানুষ তাকে মেরে ফেলে, হ্যাঁ এখানকার কিছু মানুষ তাকে মেরে ফেলে, আপনার রাতের সন্ধ্যার সময় তাকে হত্যা করা হয়। তো কোথায় মারা হয়? তো বলতেছে যে এইখানে যে সামনে একটা পড়বে, সাঁকো পড়বে, ওই সাঁকোর ওখানে ওকে মেরে, কোচ দিয়ে মেরে ওকে মানে পানিতে ফেলে দিছিল। তো ওইখানে মানে ও মারা হয়। তো খুব রণবীর দার মন টন খুব খারাপ হয়ে যায়, যেহেতু তার ফ্রেন্ড এক সময়, এবং তার বিয়ে হয়েছে অল্প বয়সে, তার হাজবেন্ডকে মেরে ফেলছে। এবং তখনকার রিচুয়াল গুলো এরকম ছিল, যারা হিন্দু নারী ছিল তাদের মানে পরবর্তী বিয়েটা ওইভাবে হতো না, তারা বেশ চাপানো অবস্থা থাকতো ওই সময়টা। তো যাক, উনি এটা দেখে উনি হেঁটে হেঁটে যায়, দুঃখ প্রকাশ করে, বলে তোমার জন্য খারাপ লাগছে এসে, বাট তুমি এত রাতে এখানে কেন? রাত হয়ে যাচ্ছে, এখন সন্ধ্যা রাত, এই সময়তে এই রাস্তা বন্য রাত, এবং ওইসব জায়গায় তখন বাঘ চলে আসতো রাতের বেলা। বলে তুমি কিভাবে আসলা? তো সে কোনো উত্তর দেয় না। তো যখন ওই যে সেই ইটার গোড়ায় আসে, যে এই যে আপনার ওই বাঁশের চার যেটা পোল, ওটার কাছে আসে, তখন বলতেছে যে এইখানে আমার হাজবেন্ডকে মারছে, জানো কত নির্দয় ভাবে মারছে, তাকে এরকম ভাবে মারছে, তার চেহারা চেনা যেতে, মানে শরীরের চেহারা সব জায়গায় তাকে কোচ দিয়ে মারছে। তো রণবীরটা খারাপ লাগে, বলে কাছে তুমি চলো, বাসায় চলো, তাহলে শুনছি তোমার কাহিনী, শুনছি, আমার খারাপ লাগছে, জায়গাটা দেখছি। বলে তুমি জায়গাটা দেখো, তাকে বারবার বলতেছে তুমি জায়গাটা দেখো, নেমে দেখো, এখান থেকে পার দিয়ে নেমে দেখো, এই জায়গাটায় মারছিল, এই জায়গায় রক্ত পড়েছিল, বারবার বলতেছে। তো ওনার কাছে জিনিসটা বেশ অ্যাবনর্মাল লাগে, মানে একটা জিনিস অতিরিক্ত বললে, একে এটা একটা আপনার ইনসিডেন্টের কাহিনী, তারপর আবার বারবার করে বলছে বারবার। তো উনি একসময় বলে কি দেখো সময় নাই, চলো তুমিও চলো, অন্ধকার হয়ে যাচ্ছে, চার পার হতে পারবো না আমরা। তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে প্রায়, দেখার মতো কিছু নেই, নরমিতার হাতে কোনো টর্চ টর্চ কিছুই নাই। উনি বলতেছে আর এই রাস্তা খারাপ, এবং বন কাছাকাছি, কিন্তু বাঘ মাঝে মাঝে গ্রামে চলে আসে। বলছে চলো আমরা চলে যাই, দাঁড়াবো না, চলো। তুমি এটা বলে না, আমি তোমার সাথে যাবো না, তুমি এখানে থাকবা। উনাকে বলতেছে তুমি এখানে থাকবা, তুমি আমার কথা শুনতে চাও, তোমার বন্ধ না। তো উনি তখন বেশ হচকচায় গেছে, মানে সেই হি গট ওয়ারিড। আমি কেন এখানে থাকবো, আমি বাসায় চলে যাবো। বললো তুমি তোমার থাকতে হবে। এবং দেখা যাচ্ছে যে ওনার কাছাকাছি চলে আসতেছে, ওনাকে ধরার চেষ্টা করতেছে। তো উনি তখন বেশ ভয় পেয়ে যায়। উনি ওনাদের কি আছে গায়ত্রী মন্ত্র বা সামথিং, হি স্টার্টেড টু রিসাইট দ্যাট। এবং উনি আস্তে আস্তে মানে উনি তখন একটা অশুভ ফিলিংস ওনার মধ্যে আসে, যেটা উনি মানে শুভ কিছু না। এবং উনি ফার্স্টে যেটা ভূত বা কিছু এটা চিন্তা করেননি, উনি চিন্তা করছে যেটা হয়তো মস্তিষ্ক বিকৃতি বা পাগল বা সামথিং। উনি তাড়াতাড়ি কি করে চাড়ে উঠে বলে তুমি যদি আসো আসো, নাহলে আমি গেলাম। তো উনি যখন নাকি চারটার মাঝামাঝি চলে গেছে, পিছন থেকে দেখতেছে একটা হুইসপারের মতো ওনার কাছ দিয়ে যাচ্ছে কথাটা, আবার জোরে মানে মনে হচ্ছে পিছন থেকে বলছে, আবার শব্দটা না কাছ দিয়ে চলছে। বলে রণবীর, আজকে তুই মানে পানিতে নেমে বেঁচে গেলি, পানির উপরে থাকা বেঁচে গেলি, হ্যাঁ, কারণ তোর ফ্যামিলি এটাতে ইনভলভ আছে। তো সে খুব ভয় পেয়ে যায়। সে কি করে তাড়াতাড়ি, মানে তার শরীর সব গুজবাম্প হয়, উনি তাড়াতাড়ি ওটা পার হয়ে যায়। পার হয়ে উনি আসে বাসায়, এসে রাতের বেলা ডাক দেয়, মানুষজন আসে বাসার ভেতরে যারা ঢোকায়। ঢোকানোর পর বলে তোমার এরকম লাগতেছে কেন? বলে যে আমার খুব খারাপ লাগছে, কারণ রাস্তা অমুকের সাথে দেখা হলো, সে এরকম এরকম আচরণ করলো আমার সাথে। তখন বলছে তুমি কি বলো, ওর সাথে তোমার কেমনে দেখা হবে? ও তো মারা গেছে কতদিন আগে, ওর হাজবেন্ডকে মেরে ফেলছিল ওখানে। এটা এবং ওই রণবীর দাঁড়ি ওনাদের কাজিন একজন এতে ইনভলভ ছিল।
বলে ওখানে মেরে ফেলছিল এবং সে যে পরে পানিতে মানে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, ওখানে মারা যায় ওই চার্ডের এখানে হয়তো বলছে যে ওপর দিয়ে গেলে বলে বেঁচে গেলি। হ্যাঁ, নিচে দিয়ে গেলে হয়তো। উনি তখন মানে বেশ শক্ট হয়ে যায়, ওনার অসুস্থ হয়ে যায়, প্রায় কয়েকদিন অসুস্থ থাকে উনি, এবং উনি নাকি স্বপ্নে ভিশন দেখতো, ওই কথাগুলো ভিশন দেখতো। তো এটা হচ্ছে ওনার কাহিনী। থ্যাংক ইউ রাসেল ভাই। এই স্টোরিটা আমার কাছে শেয়ার করেছেন সাকিম হুসাইন। সে প্রায় ভূদেভূমি এসেছেন এর আগে কয়েকবার। তো এই স্টোরিটা হচ্ছে ওর নানার মামার ঘটনা, ওনারা যাকে বড় আব্বা বলেন। ঘটনাটা হচ্ছে যশোরের কোন একটা এলাকার ঘটনা। তো সময়টা ছিল অনেক আগের সময়। তো ওই সময় আপনার গ্রাম এত মানে শহরের রূপ পায়নি আর কি, আলো এবং লাইটিং খুব একটা হয়নি ওই সময়। তো ওর বড় আব্বা সাথে আরো ফ্যামিলির আরো দু একজন ছোট মানুষকে নিয়ে তারা গিয়েছিল মাছ ধরতে আর কি। তো মাছ ধরতে গিয়েছিল এরকম বিকালের দিকে আর কি, দুপুর পরে আর কি। তো দুপুর থেকে প্রায় বিকালের পর পর্যন্ত, পড়ন্ত বেলা পর্যন্ত তারা মাছ ধরে। এই সময় বেশ মাছ ওঠে, অনেক মাছ তারা কালেক্ট করে। সেখানে কালেক্ট করে জমানোর পর একসময় দেখে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে ইটস গেটিং ডার্ক, সূর্য হেলে গেছে একদিকে এবং বেশ মেঘ করছে আকাশে। তো তার বড় আব্বা বলে মাছ তো পাওয়া গেছে, আরো মাছ পাওয়া যাবে, তো এক কাজ কর তোরা বাতি নিয়ে আয়, অন্ধকারে তো আর দেখা যাবে না। তো ওই সাথে যে দুজন ছিল ওরা বাতি আনতে চলে গেল। তো উনি একলা ওখানে বসেছিলেন। তো বসে আছেন উনি, অন্ধকার ঘনে আসতেছে। উনি তাকায় দেখতে দেখতে এক সময় দেখে যে মানে আপনার সূর্য ডুবে যাচ্ছে, মেঘ এসে জড়ো হচ্ছে। এর মধ্যে উনি দেখে দূরের মাঠে, বেশ দূরে, মানে বেশ অস্বাভাবিক লম্বা, মানুষের থেকে বেশ খানিকটাই লম্বা হবে, মানে মানুষ সাধারণত এতটা লম্বা হয় না, লাইক 9-10 ফিট হাইট একটা মানুষ। এবং সে মানুষটার মুখটা হচ্ছে আপনার পাখির মতো, এবং মানে বেশ পাখির মতো মুখ, মনে হচ্ছে ডানা আছে, এরকম একটা লম্বা জিনিস হেঁটে হেঁটে আসতেছে সে মাঠের ভেতর দিয়ে। এবং বারবার ওই যে আপনার মেঘ যখন সরে যায় তখন একটা আবছা আলোতে আরো ভালো মতো বোঝা যায়। তো এরকম আস্তে আস্তে সেই জিনিসটা আপনার সেই নদীর পাড়ে যেখানে ওরা জাল ফেলে মাছ ধরছিল জমা রাখছে, ওই জায়গায় এসে আস্তে আস্তে ছোট হতে শুরু করলো, মানে তার হাইটটা কমে যেতে শুরু করলো, করে ঠিক মানে খুব খাটো হয়ে গেল এবং একটা মানুষের মতো আকৃতি নিয়ে সে হামাগুড়ি দিয়ে মানে হাঁটুর মধ্যে হাঁটু মুড়ে বসলো, বসে সেই মাছের যে ওখান থেকে মাছ খাওয়া শুরু করলো। তো উনি বেশ দূরে বসে উনি খুব হতভম্ব হয়ে গেলেন, যে ভয়ও পাইছেন অনেক, যে এরকম একটা উদ্ভট জিনিস তো দেখে নাই ওকে, এবং অনেক ভয় পেয়ে উনি মানে মানে হতবিহ্বল হয়ে গেছেন এবং মাছ খেয়ে ফেলতেছে ওখানে। উনি যেটা করলো, উনি একটা সিগারেট ধরালো, বিড়ি, যেটাকে গ্রামের মধ্যে বিড়ি, উনি বিড়ি ধরালো। যদিও বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, তবে গল্পের প্রয়োজনে বলা লাগতেছে। তো যেটা করলো আর কি, উনি একটা বিড়ি ধরালো। তো ওই বিড়ি ধরায় উনি দেখতেছে, তখন হঠাৎ করে তাকায় দেখে জিনিসটা নাই ওখানে। আবার উনি দেখতেছে যে জিনিসটা ওখানে আছে, মানে জিনিসটা ওনার চোখে বারবার আসছে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তো বেশ ভয় পাইছে উনি। এরকম সময় দূর থেকে দেখলো যে উনি যাদেরকে পাঠিয়েছিল লাইট নিয়ে আসছে, তারা ফ্ল্যাশ লাইট নিয়ে ওদের দূর থেকে আসতেছে এবং আলো মারতেছে। তো দেখার পর আলোটা যখন কাছাকাছি আসছে তখন দেখে ওখানে কিছুই নেই, জায়গাটা পুরো আপনার শূন্য। তো এটা দেখে উনি যেটা করে, উনি বলে ফ্ল্যাশ লাইট নিয়ে ওদেরকে বলে আই টর্চ দে, নিয়ে উনি সামনে যায়, সামনে যে লাইট মারে, লাইট মেরে ওই জায়গায় যেয়ে দেখে যে মাছ যেরকম ছিল সেখান থেকে কিছু মাছ হয়তো কমে গেছে, ওরকম নাই, বাট যে কটা ছিল উনি বলে আজকে আর মাছ ধরা লাগবে না, চল আমরা চলে যাই এখান থেকে। তো ওই মাছ যেগুলো ছিল সেগুলো নিয়ে উনি রিটার্ন করে ঘুরে আসতেছে। তো যখন যাওয়ার পথে যারা আপনার ওনার সাথে ছোট যারা ছিল, তারা বয়সে অপেক্ষাকৃত কম এবং তারা ওনার থেকে ইয়াং, তো ওনার আগে হাঁটতে দিতে উনি, তো ওরা হাঁটতেছে আগে, উনি পেছনে। তো হাঁটতে হাঁটতে ওনার হঠাৎ মনে হচ্ছে যে পিছনে কিছু একটা আসতেছে। এই অবস্থায় উনি পিছন ফিরে তাকাইছে, তাকায় দেখে যে কয়েকটা বেড়াল, মানে কালো রঙের প্রায় 5-7টা বেড়ালের মতো ওনাকে ফলো করে করে আসতেছে। তো এটা দেখে উনি, এবং প্রচন্ড দুর্গন্ধ, একটা বিচ্ছিরি একটা দুর্গন্ধ উনি পাচ্ছে। তো এটা পাওয়ার পর উনি ভয়ে ওই ছেলেদেরকে বলতে গেছিল একবার, তো তারপর উনি সাহস করে বলে না, যে বলার পর ওরা আবার কিছু থেকে ভয় না পায়। তো উনি আবার একটু পরে যখন তাকায় দেখে ওখানে কিছু নাই, কিন্তু গন্ধ আসতেছে। তো উনি হেঁটে যাচ্ছে, তো পাশে একটা বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়ের পেছনে একটা কবরস্থান। তো সে কবরস্থানের কোনায় উনি দূর থেকে দেখে একটা মানুষ বসা কুঁজো হয়ে, তার গায়ের মধ্যে আপনার কাফনের একটা কাপড়ের মতো পরানো। তো দেখার পর উনি দেখলো যে ওই বিড়ালগুলা পিছন থেকে মানে খুব শার্ট করে লাফ দিয়ে ওই কবরের যে ওই পাশে যে কবরস্থানের পাশে যে বুড়ো লোকটা, তার কাছে যে পড়ে তারাও ঠিক ওনার মতো এরকম সাদা কাফন পরা কিছু ইসের মতো হয়ে গেল। তো এইটা দেখার পর ওনার হাত শরীর ঝিমঝিম করে ওঠে, উনি কোনো মতে বাসায় কোনো মতে ফিরে আসে। আসার পর উনি অনেক অসুস্থ হয়, ওনার অনেক জ্বর আসে।
এই অবস্থায় ওনাকে নিয়ে যায় বাড়ির লোকজন, যে কয়েকদিন পরে যে কি ব্যাপার, ডাক্তার দেখে কাজ হচ্ছে না, তখন ওনাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায়। তো সে কবিরাজ তাকে দেখে বলে, তার সাথে কথা বলে আচ্ছা, কবিরাজ যখন তাকে ঝাড়ে দেখে যে তার শরীরে মাথা থেকে পায়ের কাছ থেকে একটা গরম বাতাসের মতো নেমে যায়। তো কবিরাজ বলে যে তোমার কি ছিল, ওনার সাথে কথা বলে যে তুমি জমের হাত থেকে বেঁচে গেছো, তুমি খুব খারাপ একটা জিনিসের সামনে পড়ছিলে, তো তুমি যখন ওই মাছ খাচ্ছে ওই সময় যদি তুমি বাধা দিতা, তাহলে তুমি একলা ছিল, হয় তোমাকে মাটিতে গেড়ে ফেলতো অথবা তোমার কোনো ক্ষতি করে দিত। যার তুমি করো নাই, তোমার উপর যে প্রভাবটা পড়ছিল সেটা আমি ঝেড়ে দিলাম, এখন তুমি মোটামুটি সুস্থ আর কি। এভাবে উনি সুস্থ হন পরে। এই ঘটনাটা আমার সাথে শেয়ার করেছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড রয়। ওর সাথে আমি একবার আমরা ঘুরতে যাই আপনার ট্যাম্পা, ফ্লোরিডা ট্যাম্পা নামে একটা জায়গায়। তো ওখানে যে আমাকে ও যাওয়ার পথে, ট্যাম্পাতে যাওয়ার পথে একটা জায়গা ছিল, ওয়েস্টের একটা জায়গা, খুব ব্যারেন ল্যান্ড, মানে খুব খোলা, মানে মাঠের মতো জায়গা এবং খুব পুরনো। ওখানে আপনার ওই ব্ল্যাক পিপলরা ছিল এক সময়, মানে ব্ল্যাক পিপল বলতে ওরা যখন স্লেভারিতে ছিল তখন, সেই সময়। তো ওখানকার কিছু স্টোরি সে আমাকে শেয়ার করে এবং এর মধ্যে একটা বলে যে ওদের উপর খুব বেশি আপনার মানে ব্রুটাল অ্যাক্ট করা হতো ওই সময়। এমনও আছে যে কিছু বাড়িতে আপনার মেল বক্স ভেঙে দেওয়া হতো, তারপর একজন কালোকে মেরে ঝুলিয়ে রাখছে, ঝুলিয়ে রেখে সেখানে বলতেছে যে লাইক কাক মেরে ঝুলিয়ে রাখলে যেরকম কাক আসে না, সেরকম মানে তাকে মেরে ঝুলিয়ে রাখলে অন্য ব্ল্যাক পিপল না আসে, স্লেভসরা না আসে। তো আমাকে বলতো যে এখানে ইউ মাইট গেট দ্য উইসপারিং সোলস, অনেক এরকম অতৃপ্ত আত্মা এখানে আছে। এবং নিশ্চয়ই কেউ না কেউ পায়, না হলে বলবে কি জন্য? হ্যাঁ, এবং ও সেটা বলছে। এবং জায়গাটা আসলে ভাই এত স্পুকি, আমরা যখন ওখানে পাস করছি তখন ধরেন 3টা বাজে, দুপুর 3টা 4টা, মানে রোদ হালকা হয়ে গেছে অনেকটা। এবং পুরানো যে বাড়ি ঘরগুলো আছে সেগুলো খুবই ভয়ঙ্কর লাগছে দেখে। এই সেম টাইপের এস্টাবলিশমেন্ট বলে আপনার ইস্যু আছে, আপনার অ্যালাবামাতে অনেক আছে নদীর পাড়ে। এবং ওই ফ্লোরিডারই ওয়েস্ট পামের একটা জায়গা আছে, এই জায়গাটা এখন অনেক ধনীদের এলাকা। ওই জায়গায় নাকি একসময় কালোদের বসতি ছিল। তো বসতিগুলো রাতের বেলা আগুন ধরায় দেওয়া হয়, ধরে ওদের মেরে ফেলা হয় এবং ওই জায়গায় পরবর্তীতে মিলেনিয়াররা আপনার বাসা বাড়ি বানায়। এবং ওইটাও ওর বলা, ওই জায়গাটা। এবং ও বলে যে সেটা কিন্তু আসলে হন্টেড, রাতের বেলা অনেকে অনেক কিছু দেখে। যাই হোক, ঘটনাটা ওই ট্যাম্পা এলাকারই কাছে। তো ও বলেছে যেটা ওর বাবার কাছে শোনা, হ্যাঁ, ওর অনেক ওল্ড পুরানো স্টোরি। তো ওই এলাকায় অ্যালাবামা, আমি বলছি ট্যাম্পার কথা। আচ্ছা, ট্যাম্পার কথা বলছেন। তো ওই নেবারহুডে চলে যেতে পারি যে কোনোদিন। হ্যাঁ, শিওর। তো মানে পিপল যদি চায় তারা ওই যে গুগল ম্যাপ করে দেখতে পারে ট্যাম্পাটা কেন। হ্যাঁ, তবে যে ঘটনাটা এটা হচ্ছে ট্যাম্পা মেইন সিটিতে না, একটু এই সাইডে, যেখানে আপনার যাওয়ার পথে ট্যাম্পার যে এলাকাটা পড়ে আর কি, রাস্তা দিয়ে। এক্সাক্ট লোকেশনটা আমি বলতে পারছি না, বাট ওই অন দ্য ওয়েতে এটা সম্ভবত রাস্তাটার নাম ছিল সামওয়্যার অন ইহা জাংশন অর সামথিং লাইক দ্যাট, ওইটার কাছে কোথাও। এনিওয়ে, তো ওই নেবারহুডে নাকি আপনার একজন একটা লোক আসে, মানে নিউ কামার। লোকটার নাম ছিল উইলি, এবং ওকে অনেকে মানে উলফ বলে ডাকতো। আচ্ছা, দ্য ম্যাটার ইজ ওর আচরণের মধ্যে নাকি নামে একটা মুভি আছে, তো উইলির নাকি আচরণগুলো ছিল আপনার একটু ওই যে অ্যাবনর্মাল টাইপের। অনেকেই কিন্তু এই আপনার শাইমেনদের মধ্যে বা রেড ইন্ডিয়ান, যেমন নাভাহো যে সম্প্রদায়টা, ওরা কিন্তু আপনার এই জিনিসটা বিশ্বাস করে যে মানুষই আপনার ওলফ হয়ে যায় একটা সময়। এটা কারা বিলিভ করে? নাভাহোরা, নাভাহো ইন্ডিয়ানসরা। যদি লেখায় আসে নাভাজো, বাট অ্যাকচুয়ালি প্রনাউন্সিয়েশন নাভাহো। আচ্ছা, এই নাভাহো সম্পর্কে একটু তাহলে যদি বলতেন, মানে অনেকে তাহলে বুঝতো, একটু যদি ভেঙে বলতেন। নাভাহোরা হচ্ছে নেটিভ আমেরিকানস। নেটিভ আমেরিকান বলতে যারা আসলে আমেরিকান ওই মেইন ল্যান্ডে ছিল আর কি। রাইট। ওরা হচ্ছে অ্যাকচুয়ালি ওদেরই একটা সম্প্রদায়। তো ওদের বিভিন্ন রকমের স্পিরিচুয়াল জিনিস ওরা বিশ্বাস করে। তার মধ্যে একটা জিনিস এটা বিশ্বাস করে যে মানুষ উলফে, হ্যাঁ, শুধু উলফ না, ওরা বিশ্বাস করে দে ক্যান ট্রান্সফর্ম ইনটু মেনি সর্ট অফ অ্যানিমালস। উলফটা হচ্ছে মেইন, উলফটাকে ওরা মেইনলি চিন্তা করে। এবং রেড ইন্ডিয়ার মধ্যে অনেকটা মানে একটা কাস্টই আছে যারা উলফকে আপনার ওয়ার্শিপ করে। হ্যাঁ, আচ্ছা, থিংস লাইক দ্যাট। এবং নাভাহোদের বিশ্বাসটা এরকম, কেউ যদি খারাপ কাজ করে বা আপনার ডার্ক পাওয়ার পজেস্ট করার চেষ্টা করে, হি ক্যান ট্রান্সফর্ম ইনটু দিস অ্যানিমালস লাইক উলফ অর আউল। হ্যাঁ,
পেঁচা বা কাক এসব জিনিসে সে ট্রান্সফর্ম হতে পারে। এটা না ওদের বিশ্বাস। এবং যারা মুভিগুলো দেখেন, বিশেষ করে যে মানে আপনি যদি বলেন যে হ্যাঁ হরর ফিল্ম তো আছেই, এছাড়াও ড্রাকুলাদের মুভিগুলো তো ভ্যাম্পিয়ার জিনিসটা এটা একটু ডিফারেন্ট জিনিস। ভ্যাম্পিয়ার জিনিসটা নিয়ে যে ওরা বিশ্বাসটা যেটা করে, ভ্যাম্পিয়ার নিয়ে অনেক 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 ধরনের মানে কি বলবো তর্ক বিতর্ক আছে। বাট বেসিক্যালি ভ্যাম্পিয়ার জিনিসটা যেটা কি, মানুষ যদি বলে আব্রাহাম স্টোকার, বার্ম স্টোকার কালার দিয়ে যে আপনার ব্লাড ট্যাপেসকে কালার করে সে বানাইছে যে হি ওয়াজ এ ব্লাড সাকার সামথিং, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট কেউ যদি রোমানিয়া সম্বন্ধে পড়েন, রোমানিয়া ইজ ইটসেলফ এ স্পুকি প্লেস। এটা কিন্তু বিফোর সেই ওয়ালশিয়ার, সেই ড্রাকুলার আগেও কিন্তু এটা ছিল। ড্রাকুলা ওয়াজ এ হিরো। ড্রাকুলাকে কেউ যদি নাম মনে না করে যে সে একটা আসলে রক্তশোষক পিশাচ, যারা স্টোরি পড়েছেন, তারা হিস্ট্রি পড়েছেন, তারা আগের ব্যাপারগুলো হ্যাঁ সব তার সবকিছু যদি জানেন তাহলে হি ওয়াজ এ হিরো। সে দেশপ্রেমিক একজন হিরো ছিলেন। বাট দ্য থিং ইজ হোয়াট, ওনার আগের থেকে কিন্তু রোমানিয়াতে এটা প্রচলিত আছে, এই যে জিনিসগুলো, এই রক্ত খাওয়া এবং এন্ড স্টাফ লাইক দ্যাট। এবং রোমানিয়াতেই কিন্তু ওলফের, এই যে ওয়ারওলফের মেন ইটা হয় ওরা। হ্যাঁ, আমি সেজন্যই বলছি যারা মুভিটা দেখেছেন তারা এরকম টাইপের আপনি যেগুলো বলছেন এই ধরনের অনেক সাইন দেখতে পাবেন। এবং পৃথিবীতে বিভিন্ন জায়গায় একটা জিনিস যেমন আপনি দেখলেন এই নেটিভ আমেরিকানদের বিলিভ, সেম ওয়েতে ইউরোপে গেলে আপনার ওদের এই বিলিভটা কিন্তু আছে ওরা এটা। আবার আপনি যদি ইজিপ্টে যান, ইজিপ্টে কিন্তু আনুবিস যে জিনিসটা ওদের, যে ওরা সো কল গড ওদের, এটাও কিন্তু কাইন্ড অফ লাইক এই একই জিনিস, মানে ট্রান্সফর্ম ইনটু লাইক সবকিছুর সাথে একটা রিলেশন আছে। বাট ইটস অ্যাকচুয়ালি, আমি যদি আমাদের ধর্মীয় বিলিভ অনুযায়ী বলি, এখানে বলা আছে যে আপনার এক ধরনের সেইটান আছে, সেইটানের ইবলিসের একটা কাস্ট ছিল, ইবলিসের একটা ফ্যামিলি ট্রি আছে, তার চেহারা ছিল আপনার এই ইসের মতো, শিয়াল বা কুকুরের মতো তার চেহারা ছিল। ইটস আ সর্ট অফ জিন, ভেরি এল্ডার জিন। আচ্ছা, সেটাই। এনিওয়ে, নাভাওদের কথা ফিরে যায়। নাভাওরা যেটা বলে যে তাদের মধ্যে স্কিন ওয়াকার বলে একটা গোষ্ঠী আছে, যারা নাকি দেখতে মানুষের মতো, বাট দে ক্যান ট্রান্সফর্ম ইনটু ওলফ। এবং তাদের চোখের দিকে তাকালেও আপনাকে সে পজেস করতে পারবে, তাদের চোখের দিকে। এবং তারা বলে তাদের চোখটা একটু বড় হবে। ওইটা নেটিভ আমেরিকানদের জিজ্ঞেস করলে, বা নেটিভদের, যেমন আমার ফ্রেন্ড রয়, ও ওদের সাথে অনেক মেলামেশা করতো, মানে সে ও হোয়াইট ছিল, সো হি হ্যাড বেটার চান্সেস। হ্যাঁ, তো বলে ওদের চোখগুলা বেশি বড় বড়। হ্যাঁ, তারপর ওদের স্কিন নাকি শক্ত হয় নর্মাল স্কিনের থেকে, এবং তাদের অ্যাক্টিং উইয়ার্ড হয়। তো উইলি যে লোকটা আসে, ওকে ওই অঞ্চলে ওরা বলতো ওলফ বলে ডাকতো। হ্যাঁ, তো এবং মানে সে ছিল আপনার নেটিভ আমেরিকান। হ্যাঁ, তো ওকে এটা বলতো সবাই। তো যেটা হয়, এই উইলি যে ছিল, সে ফ্রেন্ডশিপ করে একজন ব্ল্যাক লোকের সাথে ওখানে। ওই সময় অবশ্য স্লেভারি প্রথা ছিল না, বাট ব্ল্যাকরা অনেক ডিগ্রেডেড ছিল, তাদেরকে অনেক ডিগ্রেড করতো ওরা। তো এরা দুজন দে বিকেম গুড ফ্রেন্ডস। তারা বিভিন্ন কাজকর্ম করতো একসাথে, কনস্ট্রাকশন ওয়ার্ক মানে যেগুলো ছিল সে সময় করতো। তো একদিন যেটা হয়, কিছু মানুষ রাতের আধারে ওই যে কালো লোকটা ছিল ওকে মেরে ফেলে। হ্যাঁ, তাকে মানে অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ওয়ার্ক অর সামথিং, তাকে রাস্তায় মেরে ফেলে। এবং ওই যখন মেরে ফেলে, যখন মারছে, তখন দূর থেকে উইলি দেখে জিনিসটা, দেখে সে ওখানে দৌড়ে যায় দেখে যে ওই লোকটা তখন ওর মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, এবং সে তাকে তখন রিকভার করে আপনি নিয়ে যায়। তো তখন নাকি উইলি একটা কার্স দেয়, ওদের শেমেন কার্স, মানে ওদের যে রেনিনিয়ানরা এক ধরনের কার্স মানুষকে দেয়। এটা ওদের যারা শেমেন, জাদুকর বলা হয়, বা ওকে যেহেতু বিশ্বাস করতো ওরা, ও কার্স দেয়। ওরা বলে যে তোমাদের সবাইকে একদিন মানে এর থেকে জঘন্যভাবে মারা যেতে হবে। সে কার্স দেয়। এরপর যেটা হয় যে ওইখানে যে ওই যেই লোকগুলা ছিল তাদেরকে ডিটেক্ট করতে পারেনি কারা মারছে রাতের বেলা। তবে যেটা হয়, ওই কিছুদিন পর ওইখানে ওই কিছু মানুষ মারা যেতে থাকে, এবং একজন বেঁচে এসে সে সেখানকার লোকাল যে শেরিফ ডিপার্টমেন্ট মনে হচ্ছিল তার কাছেই করে যে তাকে একটা ওয়াইল্ড উলফ আক্রমণ করছে তার বাসায়। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, ফ্লোরিডাতে কিন্তু উলফ নাই। ওখানে কায়োটি আছে, আপনার ওই আপনার কি বলে অ্যালিগেটর আছে, বাট নট উলফ। সে বলে যে উলফ দেখছি। শেরিফ মানে অবাক হয়, সে বলে এখানে উলফ থাকার কথা না, হাউ ডিড ইউ সি উলফ? উলফ তো এখানে থাকার কথা না। সে বলে উলফ দেখছি, আমার বাসার নেটের দরজা ভেঙে এসে আমাকে আক্রমণ করছে, এন্ড সামহাউ আই ম্যানেজ টু গেট ব্যাক। এবং আজব ব্যাপার কিন্তু না? হ্যাঁ, তো ওই লোক যেটা করে যে ওই আপনার যে লোকটা কনভিক্ট হয়, সে পুলিশকে তো কনভিন্স করতে পারে না। তো কিছুটা কিন্তু প্রমাণ হয় যে এই লোকটা আপনার হি ইজ ইনভলভড ইন ওই সেই মার্ডারের সাথে কিছুটা, মানে এবং তার চোখ ভাষা থেকে শেরিফও সন্দেহ করে যে হি হ্যাজ সামথিং টু ডু। এনিওয়ে, তারা এই আপনার ওর নাম কি বলে, ওই উইলিকে তো ওরা ডিটেক্ট করতে পারে না, মানে ওই সম্বন্ধে ব্লেমও দিতে পারে না, কিন্তু ওলফ বলে।
এই যে লোকটা আপনার এই হয়েছিল, অ্যাটাক হয়েছিল তার দ্বারা, সে যে বর্ণনাটা দিচ্ছে, ফার্স্ট বর্ণনাটা বলি, সে তার ট্রেলার হোমে শুয়েছিল। সে একটা ট্রেলার হোম টাইপের আর কি, তখন ট্রেলার হোম গুলো এরকম ছিল না, আরো মানে একটা কুড়ে ঘর টাইপের কিছু একটা বানানো হতো। এখন তো ট্রেলার নিয়ে বানানো হয়, থিংস লাইক দ্যাট। তো ওখানে নাকি শুয়েছিল, তো হঠাৎ করে সে শোনে যে তার যে ফেন্সটা আছে, ফেন্সের সামনে খড়বড় করে শব্দ হচ্ছে, সামথিং লাইক কিছু একটা পা ঘষতেছে। সে মনে করে কুকুর টুকুর নাকি কারো। তো সে তার ওই যে বেসবল ব্যাট নিয়ে বের হয়ে সে দেখে যে ঠিক তার সামনে যে ফেন্স ছিল একটা ছোট, ফেন্সটা পার হয়ে একটা আপনার নেকড়ে তার দিকে তাকায় আছে। তো সে নাকি তাকে বাড়ি মারিয়ে দিয়ে, এবং সেও তাকে আপনার খামচি টামচি দেয়, হোয়াটএভার। সে বের হয়ে আসে, সে হসপিটালে যান, পুলিশকে বলে। তো ওই লোকটা যেটা করে, সে আপনার সাথের সাঙ্গপাঙ্গ নিয়ে সে সন্দেহ করে সে উইলিকে মারতে যায়। আশ্চর্য ব্যাপার, তারা কিন্তু দেখে যে সেই বেসবল ব্যাট দিয়ে উইলিকেও কিন্তু সে আহত অবস্থায় পায়। আচ্ছা, মানে তার হাতের মধ্যে মনে হয় যে কিছু একটা পেঁচানো, এবং ওরা মারতে যে উইলিকে পায় না। উইলি কিন্তু ওখান থেকে মানে আপনার মানে উধাও হয়ে যায়, কেউ তাকে পায় না। কিন্তু উইলিকে যে মারতে গেছে, এবং এর মধ্যে পুলিশ আপনার ডিটেক্ট করে, খুঁজে বের করে যে এরা মারতে গেছে, কিছু ঘটনা বের হয়, তাকে ধরে, তাকে আপনার অ্যারেস্ট করে, এবং তাদের কাছে স্বীকারোক্তি বের করে যে ওরাই কালো লোকটাকে মারছিল, ওই কয়জন মিলে। তো এটা যতটুকু না হরর কাহিনী বা হরিফিক কাহিনী, তার থেকে ব্যাপারটা কিন্তু এই জিনিসটা বেশ মিস্টিরিয়াস একটা জিনিস, যেটি বলে যে আপনার এই যে স্কিন ওয়াকার, একদম ট্রু, ভেরি ট্রু। এবং এখনো আপনার ওই ওরা বিশ্বাস করে, নাভাহো যে উপজাতি, তারা এটা আপনি বিশ্বাস করে। এছাড়াও আপনার একটা গোষ্ঠী আছে ইন্ডিয়ানদের মধ্যে, হিপো বলে ওদেরকে। ওরা একটা মানে আপনার রিচুয়াল পালন করে, সেটা হচ্ছে আপনার তাদের হিডেন রিচুয়াল, ওই সময় কাউকে যেতে দেয় না। ওরা যেটা করে আপনার উডসের ভেতরে গিয়ে করে, এবং মানে নোবডি ইজ অ্যালাউড দেয়ার, একদম গভীর জঙ্গলে। এবং এই যে রিচুয়ালটা তারা করে সেটা নিয়ে খুব সিক্রেট, এবং সেখানে যেটা করে সামথিং টু ডু উইথ লাইক স্কিন অফ অ্যানিমালস, এটা পরে ওরা কিছু একটা করে, এবং ওরা মানে বিশ্বাস করে যে দে ক্যান ট্রান্সফর্ম ইনটু সামথিং। তো এই জিনিসগুলো নিয়ে অনেক কিছু হয়েছে আমেরিকাতে, আপনার এখন হলিউডে সিনেমা বানায়, হলিউডে। হ্যাঁ, এই সিনেমাগুলো দেখলেই এরকম দু একটা সিন আপনার আটকে যেতে পারে। হ্যাঁ, যেমন অনেকেই টুয়াইলাইট ছবিটা দেখে এটা মন্তব্য করে যে এটা হয়, কিন্তু রেড ইন্ডিয়ানদের মধ্যে এই বিলিফটা আছে, বেশি রকমের আছে। এবং এটা অনেকে জানি, যেমন আপনাদের যে মেটালিকা ব্যান্ডের যে জেমস হ্যাটফিল্ড, সে কিন্তু ওলফের উপর তার বিশাল আসক্তি আছে। এই কাহিনীটা হচ্ছে আপনার ঢাকার আর কি, পুরান ঢাকার কাছে একটা বাড়ির। আচ্ছা, ঘটনাটা আমাকে বলেছে শান্ত। আচ্ছা। তো শান্তর কাহিনীটা হচ্ছে এরকম যে শান্তদের বাসাতে আপনার ওর আম্মু আর কি বেশ আপনার এই পায়াস টাইপের মহিলা ছিলেন আর কি। মানে উনি পায়াস টাইপের মহিলা, মানে উনি বেশ ধর্মীয় অ্যাক্টিভিটিস বেশি করতেন আর কি। তো এর মধ্যে যেটা হয়, উনি অনেকের আবার এই যে জিন ছাড়ানোর ব্যাপারটা করতেন আর কি। মানুষের অনেকে যাদের পজেসড হতো ওনার কাছে নিয়ে আসলে উনি তাকে ঝেড়ে দিতে পারতেন, রাইট। তো এখানে এরকম অনেক কাহিনী এরকম ওনার কাছ থেকে শোনা। ওদের বাসায় এরকম বিভিন্ন পেশেন্ট এসেছিল আর কি, যারা আর কি বিভিন্নভাবে পজেসড, এবং তাদের আচরণ যেভাবে ছাড়াতো সেগুলো সে বলছে যে এরকম প্রসিজার মেনটেন করতো এই সেই। তো এটাতে খুব একটা ওনার শান্তর আম্মা খুব একটা মানে আর কি খুব একটা এটাকে কেয়ার করতো না, বিকজ উনি এটাকে ভয় পেত না, কারণ উনি জিনিসটা সবসময় করছেন। তো যেই জিনিসটা একবার হয়, যেটা হচ্ছে যে খুব মানে ভয়ের ব্যাপার, সেটা হচ্ছে একবার ওদের বাসায় একটা মানে এক মহিলা আসে, এসে ওর আম্মুকে বলে যে আমার মেয়েকে এরকম পজেস করেছে, হ্যাঁ, আমার মেয়েকে জিনে ধরছে, তো আপনি একটু দেখেন কি করা যায় ম্যাডাম। তো উনি ওই সময় ব্যস্ত ছিলেন, রাত হয়ে গেছে তখন 9টা-10টা। উনি বলে যে আমি আজকে যাবো না, আমি ক্লান্ত, তুমি রাখো তোমার মেয়েকে। বলে পাগলামি করতেছে, অনেকেই করতেছে। তো অনেক রিকোয়েস্ট করে, বলে না আজকে যাবো না, আজকে আমি পারবো না আসতে এই সেই। তো উনি না করে দেয় আর কি, বলে যে আমি কালকে যাব। তো এই অবস্থা এগুলো বলে উনি ওদেরকে পাঠিয়ে দেয়। মহিলাটা খুব মন খারাপ করে চলে যায় আর কি। তো রাতের বেলা ওর আম্মা যেটা ছিল, উনি রাতের বেলা মানে আপনার নিজের মতো ওনার ইবাদত করে উনি ঘুমিয়েছেন আর কি। তো যখন ঘুমিয়েছেন, উনি হঠাৎ করে মানে ফিল করেন যে ওনার দরজার মধ্যে কেউ নক করতেছে, টোকা দিচ্ছে, টক 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 করে টোকা দিচ্ছে। তো ওই দরজাটা ছিল ওদের বাইরের দিকে আর কি, বাসার সামনে না, বাইরের দিকের থেকে দরজা, ওদের বারান্দার দিক থেকে আর কি। তো ওর আব্বু বাসায় ছিল না। তো ওনার আম্মু বলছে যে কি ব্যাপার, কে, কোনো উত্তর দেয় না। তারপর ওর আম্মু ঘুমাই গেছে, আবার তো ঘুমাই গেছে, শুয়ে পড়ছে আর কি। তো তখন মানে এরকমই সময় আর কি, বাইরে মানে মেঘলা, বেশ গুমোট আবহাওয়া। তো জানলা টানলা খোলা ছিল। এই পর্যায়ে উনি হঠাৎ করে একবার ফিল করেন যে রুমের মধ্যে কেউ একজন আছে।
একজন দাঁড়ায় আছে, মনে হচ্ছে যে ঠিক রুমটা অন্ধকার রুম, মাঝখানে একজন দাঁড়ায় আছে, হালকা আলো আধারিত বোঝা হচ্ছে মানুষের উপস্থিতি, মানুষ বা কোনো কিছু। এবং মানুষ বলছে এই কারণে যে উনি যেটা বলছে যে বেশ উঁচু টাইপের, মানে বেশ উঁচা লম্বা কোনো একটা ছায়ার মতো। তো উনি একটু ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে উনি চুপচাপ শুয়ে আছেন এবং দোয়া পড়তেছেন। তো এই পর্যায়ে উনি শুনতেছে আর কি, ওনার সাথে কমিউনিকেট করতেছে, বলতেছে যে দেখো আমি তোমার কোনো ক্ষতি করতে আসি নাই, আমি যাকে পজেস করছি আমি তাকে পজেস করছি, আমি জানি তোমার কাছে আসা হয়েছিল, তুমি ছাড়াতে যাবা না, তাহলে তোমার ক্ষতি করব, তোমার ছেলে মেয়ে আছে তাদের ক্ষতি করব। তো উনি এটা শুনে উনি মানে একটু ভয় পায়, বাট উনি ওই ওনার যেভাবে ওনার কাছে কমিউনিকেশনটা হয়েছে উনি ঠিক ওইভাবে উত্তর দেয়, দেখো এটা আমি করি এবং এটা আমার জব, তুমি যেহেতু আমার কাছে আসছো আমি আরো বেশি করবো, কালকে আমি যাবো এটাতে। তো বলছে কথাটা তুমি মনে রেখো। তো উনি যেটা করে উনি ওখানে যায়, পরের দিন উনি মানে খুব আগ্রহ প্রকাশ করেই ওই বাড়িতে যায় উনি। তো বাসায় যাওয়ার পর উনি বলে যে আমি আসছি। তো ওরা বলে যে আজকে কি অবস্থা মেয়েটার, বলে যে আজকেও পাগলামি করতেছে, তো আপনি আসেন। তো রুমে নিয়ে গেছে, রুমটা তালা মেরে রাখছিল মেয়েটাকে। তো খুলে দেওয়ার পর মেয়েটা তাকে দেখে জাস্ট আপনার মাথা নিচু করেছিল, তাকে দেখে হাসা শুরু করছে, মানে মিচকি হাসি দিচ্ছে, মানে হাসিটা একটু ডিফারেন্ট, নট ইউজুয়াল হাসি যেরকম দেয় সেরকম। তো যে মেয়েটার পাশে বসছে, পরে মেয়েটা বসে খবরদার আমার হাত ধরবেন না, আর আপনি জানেন না আপনি আজকে যদি আপনি কিছু করেন কি হবে, আপনার ফলাফল কি হবে আপনি ভালো মতন জানেন। এটা শুনে উনি একটু মানে হচকচায় গেছে, বিকজ তার আগের দিন রাতে উনি এরকম শুনছে এবং মেয়েটাই এক্স্যাক্ট এই কথা বলতেছে। উনি ফার্স্টে মনে করছিল এটা ওনার স্বপ্ন বা কোনো ভিশন বা কিছু একটা। তো উনি যেটা করে উনি মেয়েটাকে প্রসিজার, ওনার যে প্রসিজার আছে সেখানে উনি শুরু করেন একটা এক্সরসিজম টাইপের। তো মেয়েটা এক পর্যায়ে বলে যে যখন মানে তার সাথে কথোপকথনে বলে, মেয়েটা বলে যে মেয়েটার মুখ দিয়ে বলছে কিছু একটা, যে আমি চলে যাচ্ছি বাট আপনি দেখেন আপনার আমি কি করি, আপনি জাস্ট এটা মাথায় রেখেন। বলার পরে দেখা যায় যে মেয়েটা বেহুশ হয়ে যায় আর কি, মানে তাকে ছেড়ে গেছে। মেয়েটা ঘুমায় যায়, প্রায় বেহুশ হয়ে ঘুমায় গেছে। তো উনি যেটা ফিল করে ওনার মনে হচ্ছে যে ওনার কাঁধের মধ্যে কিছু একটা মানে চেপে ধরছে ওনাকে, এরকম সামথিং লাইক ওনার কাঁধ চেপে ধরছে এরকম। তো উনি এটা একটু শারীরিক অসুস্থতা ফিল করেন। তো উনি বাসায় আসেন, বাসায় আসার পরে উনি আবার উনি অজু টুজু করে দোয়া দুরুদ পড়েন এবং ওনার কাছে একটু হালকা লাগতে থাকে বাসায়। তো রাতের বেলা যেটা হয় উনি ঘুমায় আছে, তো হঠাৎ করে উনি শুনে যে নাকি কান্নার আওয়াজ আসতেছে, উনি কেউ ঘুমায় ঘুমায় কাঁদতেছে বাসার ভিতরে মেয়েদের গলায়। তো উনি উঠে বলে কে কাঁদতেছে, হেঁটে হেঁটে যায়, যে দেখে শান্তর রুম ঠিক না, ওনার যে মেয়ে আছে ওই মেয়ের রুমের আপনার কাছে কেউ একজন কাঁদতেছে রুমের ভিতর থেকে। তো উনি বাসার রুমের মধ্যে যে উনি মেয়ের রুমটা নক করে, কেউ গেট খুলে না, অনেকবার ধুম ধুম করে গেট নক করতেছে, কেউ দরজা খুলে না ভিতর থেকে, এদিকে কান্নার আওয়াজ আসতেছে। তো খুবই হয়ে যায়, উনি ওনার ছেলেকে ডেকে নিয়ে আসে, শান্ত আসে, শান্ত এসে জোরে জোরে লাথি মারে, এক পর্যায়ে মানে আপনার দরজার ছিটকানি ভেঙে যায় আর কি। তো ছিটকানি ভাঙার পর যখন ভিতরে ঢুকে দেখে যে ওনার মেয়ে বসে আছে খাটের মধ্যে এবং সে ইজ অ্যাক্টিং অল উইয়ার্ড, মুখ দিয়ে ফেনা উঠতেছে এসে। তো ওনাকে দেখেই ওনাকে এবার তুই সম্বোধন করে বলে যে তোকে মানা করছিলাম, তুই এখানে আসছিস, এবার তোকে আমি কেমন শিক্ষা দিয়ে দেখ, তুই আমাকে ছাড়া। তো ওই দিন উনি যেটা করে ওনার যতটুকু দোয়া দুরুদ আছে উনি জানে, ওটা পড়ার পর এক পর্যায়ে ওনার মেয়েটা শান্ত হয়, মানে বোঝা যাচ্ছে যে কিছু একটা চলে গেছে। কিন্তু ওনার বাসায় যেটা হয় প্রতিদিন ওনার মেয়েকে একটা সময় এরকম অ্যাবনর্মাল হয় এবং ওনার ঝাড়া লাগে, মানে ওনার ঝেড়ে ওর ঠিক করা লাগে। তো এরকম করতে করতে উনি বিরক্ত হয়ে যায়, কারণ এটা যাচ্ছেই না, ইটস লাইক এ কন্টিনিউইং প্রসেস হয়। তো উনি এক মানে হুজুরের সাথে আলাপ করে, ওনার থেকে যে যিনি বুঝেন যে এরকম, তো হুজুর বলে যে আপনি কেন এটা করতে গেছেন, আপনি যেটা করতে গেছেন খুব খারাপ কাজ, বিকজ আপনি যাকে ছাড়াইছেন সে ছিল অনেক এল্ডার জিনদের মধ্যে অনেক এল্ডার কাইন্ড, এদের অনেক বেশি পাওয়ার থাকে, যদিও আল্লাহর কালামের কাছে কিছু না, আপনি ছাড়ানোর চেষ্টা করছেন, বাট হোয়াট ইউ ডু, আপনাকে একটা প্রসিজার বলে দিই, এটা করে ওই বাসা থেকে চলে যান, আপনি ওকে ওই বাসায় আটকায় দিবেন। কাজটা করবেন কখন, আপনার মেয়েকে যখন প্রসেস করবে তখন। তো একটা জিনিস যে জানেন যে আপনি বাসা যখন অন্য জায়গায় যাবেন আপনি এটা খুব গোপনে করবেন, যদি এগুলো জানাজানি হয়ে যায় তো উনি মোটামুটি একটা লিঙ্ক বের করে যে উনি ওই বাসায় ওইভাবে যাবে না, একটা বাসায় যাবে, উঠবে আর কি, সেখানে তারা একটা স্টেবল কন্ডিশন করবে, তারপর বাসার থেকে হঠাৎ করে ওই কাজটা করে মুভ করে যাবে, দেন তারা বাসা অন্য কেউ এসে মুভ করবে, ওনার হাজবেন্ড বা কেউ এরকম। তো এরকম প্ল্যানিং করে উনি একদিন এরকম সন্ধ্যার সময় এই প্রসিজারটা করে, দেখে যে ওই বাসার মধ্যে যায়, ওনার মেয়ে যখন এরকম বাজে পাগলামি করতেছে তখন উনি যে প্রসিজারটা করে। তো করার পরে উনি ওনার মেয়েকে ছেড়ে গেছে, জিনটা ওনারা চলে যায় বাসা থেকে বের হয়ে ওই বাসায় চলে যায়, বাসা ছেড়ে দেয়। কিন্তু সমস্যা হয়ে যায় ওই বাসাটার মধ্যে এই পজিশনটা থেকে যায় এবং পরবর্তী তার একটা ওই যে নিয়মটাই ছিল, ওখানে রেখে চলে যেতে হবে। যিনি ওনাকে সলিউশনটা দিয়েছিল উনি ঠিক
মানে অনেকটা পারফেক্ট সলিউশন দেয় নাই। Right. মানে 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 ওনার উচিত ছিল যে মানে জিনিসটা একেবারে কিভাবে দমন করা যায়, দমন করা যায়, হ্যাঁ, ওটাই বাসাতে যায়। তো ওই বাসাতে এরকম একটা আপনার আরেকটা ফ্যামিলি আসে, এবং সেই ফ্যামিলি আসার পর সেই বাসায় একটা ছোট ছেলে ছিল যে টিনেজ বয়স, সে ওটার দ্বারা পজেসড হয়ে যায়, এবং পজেসড হওয়ার পরে তার কেসটা খুব খারাপ। এই বাচ্চাটা নাকি রাতের বেলা মাঝে মাঝে আপনার ওই খাটের থেকে উপরে উঠে যায়, হ্যাঁ, খাটের থেকে বাতাস উপরে উঠে যায়, তাকে মানে বাপ মা ধরে রাখতে পারে না, ভয়ঙ্কর অবস্থা। রাতের বেলা মনে হয় যে হাড়ি পাতিল ফেলে দিচ্ছে রান্নাঘরের ভিতরে, এবং যেটা পরবর্তীতে হয়। তো বাচ্চার মা একদিন বাচ্চার সাথে রাত্রে ঘুমায় আছে, তো সে হঠাৎ করে দেখে যে গেটের মধ্যে ধুপ ধুপ করে কে কিল দিচ্ছে ঘরের ভিতরে, মানে মনে হচ্ছে যে দরজা ভেঙে ফেলবে। দরজা খুলছে, দেখে কেউ নাই। ওই দরজা যখন খুলছে বাচ্চা পিছন থেকে হাসতেছে বা সাউন্ড করতেছে এরকম। তো এই পর্যায়ে ওনারা যেটা করে, আপনারা মানে আরেকজন বড় হুজুরকে নিয়ে আসেন আর কি মসজিদ থেকে। তো উনি আসেন, উনি এসে আর কি দোয়া দুরুদ পড়েন এবং একটা প্রসিজার ফলো করেন আর কি। সেই প্রসিজার ফলো করাতে যেটা হয়, মানে উনি বলে যে এই যে জিনিসটা এসছে এটাকে আমি একটা ডিমের মধ্যে আটকাবো, ইটস সামথিং, মানে ডিমের মধ্যে আটকাবো এবং ডিমটাকে আপনার মাটির নিচে পুঁতে ফেলবেন। তো ওইভাবে করেই আর কি ওনারা একটা করেন, প্রসিজার ফলো করে ওইটাকে একটা ডিমের মধ্যে আটকান, এবং পরবর্তীতে তারা ওই ডিমটাকে কোথাও একটা মাটির নিচে পুঁতে ফেলে। তো এরপরে বাচ্চাটাকে ছেড়ে যায়। বাট স্টিল ওই বাসাটা হচ্ছে আপনার বাসাবো এলাকায়, বলে দিলাম বাসাবো এলাকায় বাসা, এবং ওখানে নাকি মানে মানুষ এখনো উল্টাপাল্টা কিছু কাণ্ড কারবার ঘটে। ওকে, থ্যাংক ইউ রাসেল ভাই ফর ইনভাইটিং মি অ্যাগেইন। আমি আহমেদ বাবু বলছি লালমাটিয়া থেকে। আজকে যে ঘটনাটা বলবো সেটা কক্সবাজারের একটা ঘটনা। এটা আমার এক মামার এক ফ্রেন্ড বলেছিলেন আমাকে। তো 80 দশকের ঘটনা। তো এই সময় তখন আসলে কক্সবাজারে খুব বেশি মানে এখন যেরকম ট্যুরিজম আছে সেরকম ছিল না। জায়গাটা তখন বেশ মানে আপনার খোলামেলা ছিল, মানুষজন এত ছিল না, হোটেল এত ভালো ছিল না। তো এরকম একটা সময় উনি কক্সবাজারে বেড়াতে যান, এবং একলাই যান। ওনার মানে হঠাৎ খেয়াল হয় বা বাসায় রাগারাগি করে উনি চলে যান। তো ওখানে যে উনি যখন নামেন তখন হচ্ছে সন্ধ্যার সময়, অলরেডি তখন আপনার অন্ধকার হয়ে গেছে। তো এই সময় উনি নেমে দেখেন যে আশেপাশে কিছুই নেই, বাস ওনাকে যেখানে নামাই দিছে খুব একটা মানে কোনো রকম মানে গাড়ি ঘোড়া কিছুই দেখেন না উনি। তো উনি চিন্তা করেন যে মানে যতটুকু শুনেছিলেন বা আগে হয়তো গিয়েছিলেন একবার, তো উনি চিন্তা করেন যে কোন দিকে ছিল আর কি ওনার থাকার জায়গাটা, বা একটা হোটেলের মতো একটা জায়গা। মানে তখন এত মানে এস্টাবলিশ হোটেল বা কিছু ছিল না, যেটা ছিল হচ্ছে কিছু মানুষ ধরেন তাদের বাসাকেই একটা হোটেলের মতো বানায় ভাড়া দিত আর কি। তো ওই জায়গাটা মানে বেশ একটু দূরে ওই জায়গা থেকে, যেখান থেকে উনি বাসে নামিয়ে দিয়েছে। তো উনি ওই জায়গায় হেঁটে আসার চিন্তা ভাবনা করেন। তো উনি হাঁটতে থাকেন, হাঁটতে হাঁটতে যে জায়গাটা আসেন, জায়গাটা হচ্ছে বেশ অন্ধকার এবং গাছগাছালি আছে আশেপাশে। এই সময় ওনার হঠাৎ মানে ওনার খুব প্রেশার হয় কল অফ নেচারের আর কি। তো উনি রাস্তার পাশেই একটা জায়গায় উনি বসেন আর কি ওনার কাজ সারার জন্য আর কি। তো এই পর্যায়ে হঠাৎ করে উনি ফিল করেন যে ওনার হঠাৎ করে ওনার পায়ের কাছে হঠাৎ করে একটা খোঁচা ফিল করেন উনি, যে প্রচন্ড রকম মানে কোনো কিছু যদি মানে কিছু মানে চোখা কিছু যদি খোঁচা দেওয়া হয় সেরকম একটা খোঁচা ওনার পায়ে লাগে আর কি। তো ওটা লাগার পরে উনি হঠাৎ করে মানে হি ওয়াজ লাইক শকড যে কি হলো। উনি আস্তে করে পায়ে হাত দিয়ে দেখেন মানে ভেজা ভেজা লাগে, মনে হয় রক্ত বের হয়ে গেছে। তো উনি ভয় পান যে এটা কি কোনো সাপ খোপ বা কিছু কামড় দিল বা সামথিং। বাট মানে উনি কিছুক্ষণ কেয়ার না করে উনি উঠে দাঁড়ান, উঠে হাঁটতে থাকেন, হাঁটতে হাঁটতে এই জায়গায় আসার কথা। তো উনি যখন হেঁটে আসতেছিলেন তখন ওনার মনে হচ্ছিল ওনার আশেপাশে কিছু একটা মানে আর কি ওনাকে ফলো করছে। উনি আশেপাশে তাকান, কিছুই দেখতে পান না। বেশ মানে আপনার সরসর করে সাউন্ড হয় পেছনে গাছপালার এখানে, এবং মনে হচ্ছে পেছনে কেউ ফলো করতেছে। তো উনি পেছনে তাকান, কিছুই দেখতে পায় না, আবছা অন্ধকার, খুব বেশি আলো নাই। তো এই অবস্থায় হাঁটতে হাঁটতে উনি যখন আসেন একটা জায়গায় এসে উনি চাঁদের আলো পান বেশ খানিকটা, দেখে যে চাঁদের আলো রাস্তাটা আলোকিত হয়ে আছে। তো উনি পিছিয়ে দাঁড়ায় দেখে ওনার পিছনে একটা কালো কুকুর আছে। এটা লাইক অ্যারাউন্ড 10 to 15 ফিট বিহাইন্ড হিম একটা কুকুর ওনার পেছনে আসতেছে। তো উনি বেশ ভয় পান। ভয়টা আসলে প্রথমত আর ওই ইসের না আর কি, ভৌতিক ভয়টা উনি পান না। উনি ফার্স্টে লজিক্যাল ভয়টাই পান যে কুকুর যদি আবার কামড় টামড় দেয় বা ওনাকে ধরে চেস করে, এই ভয়টা ওনার থাকে। তো উনি আস্তে আস্তে হাঁটেন। উনি সবসময় জানতেন যে কুকুরের সামনে দৌড় দিলে কুকুর চেস করে, এই ভয়ে উনি আস্তে আস্তে হাঁটতে থাকেন। তো যখন উনি হাঁটছেন উনি ভেতরে ভেতরে উনি ভয় পাচ্ছেন বেশ। তো এক পর্যায়ে উনি একটু দোয়া দুরুদ পড়া শুরু করেন। তো দোয়া দুরুদ যখন পড়া শুরু করেন উনি পেছনে ফিরে দেখে যে কুকুরটা নাই। যখন দেখে তখন উনি বেশ আরো ঘাবড়ায় যান, যেই মাত্র কুকুরটা দেখছি, কোথাও ছিল না।
উনি আবার হাঁটেন। তা আবার হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পর দেখে আবার পিছনে কুকুরটা আছে। উনি বেশ ভয় পাননি। তো যেতে যেতে উনি পৌঁছান যেখানে নাকি ওই ঘর বাড়িগুলো আর কি যেখানে আছে ভাড়া দেয়, এরকম কয়েকটা ঘর উনি চিনত। ওখানে চলে আসে। ওখানে যে উনি একটা বাসার সামনে আপনার যে ওখানে দাঁড়ায় দেখে বাসার ভেতর তেমন একটা আলো নাই, মনে হচ্ছে ভেতরে কেউ আপনার হ্যারিকেন বা কুপি কিছু জ্বালার একটা যেরকম সেরকম। তো উনি নক করেন, অনেকক্ষণ নক করার পর কেউ আসে না, এবং উনি পেছনে দেখে তো কুকুরটাও নাই ওনার পেছনে। অনেকক্ষণ নক করার পর আসে না, তো উনি দাঁড়ায় থাকতে হয়তো খুব টায়ার্ড হয়ে যান আর কি। এক সময় দরজা খুলে আর কি বাসার ভেতর থেকে একটা লোক বেরিয়ে আসে বলে যে কি ব্যাপার। বললো যে আমি এরকম এসছি, আমার হোটেল দরকার, থাকার জন্য জায়গা দরকার। লোকটা বললো যে আমার এখানে রুম নাই, আমি আপনাকে দিতে পারবো না, আপনি যান আরো সামনে যান অমুক জায়গায়, ওনাদের এটা খালি থাকতে পারে এখানে। কারণ বলে যে আপনার এখানে তো এত মানুষ আসার কথা না। তো বলে যে না, আমাদের এখানে ব্যবসার কাজে মানুষ আসে প্রায়, তো তারা এখানে আসছে আর কি, আপনি এখন পারবেন না, ওইখানে যান। তো সে বলে ভাই আমাকে একটু আগে দেন, রাত্রেবেলা এত রাত্রে। ওই লোকটা বলে না ভাই, আমার এগুলো দেওয়া সম্ভব না, আমার এখানে ছেড়ে যেতে পারবো না। তো যাক, বাধ্য হয়ে উনি ওই হাঁটা ধরেন ওই রাস্তায় আর কি, ওনাকে যে লোকেশন বলছে ওই রাস্তায়। উনি হাঁটতে হাঁটতে সোজা রাস্তা দিয়ে বামে একটা টার্নে ওনার নামতে হয়। তো জায়গাটা একটু ঢালু, এখানে নামবে ওই জায়গাটা মেন রাস্তার থেকে বেশ ঢালু দিকে নামছে আর কি, এবং অনেক গাছপালা দুই পাশে। তো উনি খুব ভয় পেয়ে ওখানে নামেন। তো উনি যখন ওখানে নেমে একটু দূর যাওয়ার পরে দেখে যে ওই কুকুরটা আরো কাছে চলে আসছে ওনার, এবং আরেকটু পর ঝোপের পাশ থেকে আরেকটা কুকুর বের হয়েছে। দুইটা কুকুর ওনাকে ফলো করতেছে, এবং কুকুরগুলো কোনো শব্দ করে না, নিঃশব্দ ওনার পিছনে আসতেছে। উনি শুধু পায়ের শব্দ পায়। তো ওনার ওই সময় প্রচন্ড ভয় উনি পায়, যে মনে হয় যে এক্সট্রিম লেভেলের উনি ভয় পেয়ে যান, এবং উনি দৌড়ানোর চিন্তা করেও অনেক কষ্টে নিজেকে সংযত রাখেন যে দৌড়ালে যদি কুকুর চেস করে ওনাকে। তো এইভাবে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে উনি বাসাটা পান, যেটা বর্ণনা দিচ্ছে। ওখানে যায়, উনি নক করার পর একটা বুড়ি মহিলা দরজা খুলে উনি বলে যেরকম। তো এরপরে আরেকজন লোক আসে ভেতর থেকে, এসে ওনাকে ভিতরে নিয়ে যায়, নিয়ে ওনাকে ওনার কামরা দেখা যায়। তো কামরাটার বর্ণনা উনি এইভাবে দিয়েছিল যে উনি যে দরজা দিয়ে ঢুকছে প্রথমে, সেটা একটা বৈঠকখানা, ড্রয়িং রুম যেটাকে বলে, কিছু চেয়ার সোফা টোফার মতো আছে, আর তার ভেতরে একটা উঠান, বেশ বড় একটা উঠানটার ডান দিকে একটা রুম আছে, এবং সেখানে একটা ওনার থাকার ব্যবস্থা, এবং বাম দিকে আপনার রান্নাঘর, গোসলখানা, এই ধরনের জায়গাগুলো। বাট আলো না থাকাতে জায়গাটাকে খুব হরিফিক মনে হচ্ছে। আকাশের চাঁদ একদিক দিয়ে পড়ছে বাসার ভেতরে, এবং বেশ হরিফিক টাইপের একটা এনভায়রনমেন্ট ওখানে। তো ওনার ভয়টা কাটে নাই, উনি যে একটু আগে কুকুরের ভয়টা পাইছে। তো উনি এক পর্যায়ে জিজ্ঞেস করে বসে, যে লোকটা আসে ওনাকে এগিয়ে দিচ্ছে, এখানে বুড়ির সাথে ছিল, তাকে জিজ্ঞেস করে যে আমি না আসার সময় আমাকে কুকুর এরকম ফলো করে আসছে। বলে না, আমাদের এখানে এরকম কোনো কুকুর নাই, এই খালি কুকুর আর কি, যেগুলো ছাড়া কুকুর এরকম কিছু নাই। আর কুকুর পালে গ্রামের মানুষ যে একজন, তাও তারা রাতের বেলা এরকম বেরোয় না। তো উনি আরো ভয় পাওয়ার পর উনি ঘরের মধ্যে ঢুকে ওখান থেকে উনি বের হয়ে ফ্রেশ হন। উনি রান্না করে গোসলখানায় যে ফ্রেশ হয়ে ফেরত আসেন। তো উনি যখন বিছানায় শুইছে, একটু পরে ওনার দরজার মধ্যে কে নক করতে থাকে, টক করে নক করে। উনি যতবারই জিজ্ঞেস করে কে, কোনো উত্তর নাই, কিন্তু ওই নক হয়। তো নকটা অনেকক্ষণ ধরে আপনার চুপচাপ, নক করে যখন উনি রেসপন্স দেয় না, তখন চুপচাপ। এবং উনি ডাকলো, তো একবার উনি ভাবে যে নক করে কে, এটা কি এই মোটেলের লোকজন কেউ? তো এই পর্যায়ে উনি একটু টেন্সড হয়, মোটেল লোক কোনো কারণে নক করতে পারে। এদিকে ওনার খিদাও লাগছে, উনি ভয়ে খাবারের চিন্তাও করতেছেন না যে ঘটনাটা কি। বেশ শুনশান আশেপাশে, শুধু নকটা হয়। তো উনি এরপরে যে ওই আপনার নেক্সট যখন নক হয়, উনি আস্তে আস্তে উঠে যে কে না বলে উনি দরজাটা খুলে ফেলে। দরজা খোলার সাথে সাথে ওনার একরাশ বাতাস ওই ঘরের মধ্যে ঢুকে, ওনার যেটা দমকা হওয়ার মতো। উনি বেশ শিরশির করে উঠে শরীরটা, যে বাতাস তো, একবার ভাবে যে এখানে তো আসলে সমুদ্রের আশেপাশে এলাকা, বাতাস থাকতেই পারে। তো এটা যখন হয়, উনি জাস্ট ঘুরে উনি যখন একবার দরজাটা বন্ধ করতে যাবে, এই সময় ওনার পিছের মধ্যে চুলের মতো একটা বাড়ি লাগে। উনি যখন ফিরে দেখে যে একটা বিশাল একটা চুলের গোছা, এটা আপনার কত হবে 5-6 ফিট বেশ বড় চুলের গোছা ওই দরজার উপরে, ছাদের উপর থেকে ঝুলে আছে ভেতরের দিকে, ওইটাই ওনার গায়ে লাগছে। তো এইটা হওয়ার পরে উনি আসলে ওনার সব জাগতিক জ্ঞান যত বিলুপ্ত হয়ে যায়, উনি বেশ সেন্সলেসের মতো উনি দরজাটা লাগাই দিয়ে চুপচাপ বসে পড়ে। তো বসে উনি এক পর্যায়ে সেন্সলেস অবস্থা ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যে অনেক রকম দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্ন উনি কুকুরটাকেই বেশি দেখে, আর দুঃস্বপ্নের মধ্যে চুল দেখে, চুলের মালিককে দেখে না, কিন্তু চুল দেখে। তো রাত্রেবেলা এইভাবে কাটায়। উনি সকালবেলা ওনার শরীর বেশ অসুস্থ হয়ে যায়, এবং তখন ওই লোকটাকে ডেকে বলে যে আমি খুব অসুস্থ, এই ব্যাপার। তো লোকটা বলে কি হয়েছে আপনার? তখন বলে যে আমি রাত্রেবেলা এরকম আসছিলাম অন্য জায়গায়। বলে দেখেন এই জায়গাটা আপনি যেখানে দাঁড়াইছিলেন, অ্যাজ ইউ টেল মি যে আপনি ওই জায়গায় আপনি প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছিলেন, জায়গাটা আসলে
মানে এরকম ভালো না, এখানে আসলে মাছ টাছ এনে জমায় অনেকে, মানে জায়গাটা ওখানে মানুষ রাত্রেবেলা যায়ও না, ওরা বলে পিচাস, ওদের মানে পিচাস আসলে পিশাচ শুদ্ধ ভাষা যেটা হবে, বলে এখানে পিশাচ চলাফেরা করে। তো বলে যে আমার পায়ে এরকম আছে, দেখে ওনার পায়ে, দেখে ওনার পায়ের দিকে একটা ক্ষতটা জাস্ট লাইক একটা ফুটার মতো বেশি, সে তো বলতেছে আপনাকে পিশাচ খামচি দিছে বা খোঁচা দিছে। তো বেশ ভয় পায় উনি, এবং ওনার ওই জ্বর নিয়ে উনি কক্সবাজারে থাকে না, ওনার যে রাগ বা যেই জন্য বাসার থেকে আসছিল সেটা ভুলে খেয়ে উনি ঢাকায় ফেরত চলে আসেন। তো ঢাকায় ওনার বাড়ি ছিল মিরপুরে বাড়ি ছিল। তো যেটা হয় আর কি, মিরপুরে আসার পরও তার সেই মানে আপনার ওই প্রভাবটা কাটে না আর কি। উনি ওনার বাসার বাইরে মনে হয় রুমের বাইরে কেউ হাঁটা চলা করে রাতের বেলা, এই ধরনের মানে একটা অস্বস্তিতে উনি ভোগেই। তো সবচেয়ে ভয় যেটা পায় উনি, এই ভয়ের পরে ওনাকে আসলে চিকিৎসার সাহায্য নিতে হয়। উনি একদিন এরকম রাতের বেলা আবার এরকম শুয়ে আছে, দরজায় টকটক করে নক হচ্ছে ওনার সেই মিরপুরের সেই বাড়িতেই। তো এটাতে উনি ফার্স্টে মনে করে যে এই ধরনের নক কক্সবাজারে সে স্মৃতি মনে পড়ে ওনার, যে এটা ওখানে হয়েছে, ঠিক একই পেসে একই ভাবে নক হচ্ছে। তো উনি ভয়ে উনি দরজাটা খুলে না, ওই দিন উনি দরজা না খুলে গুটিসুটি মেরে শুয়ে থাকে, এবং এর পর দিন থেকে এরকম হতেই থাকে, দরজায় নক হয়। এবং এটাতে ওনার জীবন যাপন যে পদ্ধতিটা ভালো মতনই ব্যাহত হচ্ছিল, বিকজ উনি একটু অ্যাবনর্মাল হয়ে গেছিল আর কি কাজকর্ম সবকিছুতেই, এবং রাতে এই নাইটমেয়ার গুলো থাকতো ওনার, ওই নাইটমেয়ারে কুকুরও দেখা দিত এবং চুলও দেখতো উনি। তো লাস্টে যেদিন উনি বেশ অসুস্থ হয়ে যায় সেটা হচ্ছে উনি একদিন এরকম গেট খুলে ফেলে, এবং মিরপুরে সেই বাসাও কিন্তু বাথরুমটা মানে দূরেই ছিল, আপনার ওই কাছাকাছি ছিল না। উনি দরজা খুলে যেটা দেখে যে দরজার সামনে দুইটা পা, বেশ লম্বা দুইটা পা, শুধু মানুষের কোনো নাই, দুইটা লম্বা পা এবং বেশ ফর্সা টাইপের দুইটা পা, মাটি থেকে মানে যতদূর দেখা যায় দরজার উপর পর্যন্ত দুইটা পা। তো ওই দিন উনি যেটা হয়, উনি বেহুশ হয়ে যায়। বেহুশ হওয়ার পরে ওনাদের এলাকার ওইখানে যে মৌলভী আছে, মৌলভী সাহেব, ওনাকে ডেকে নিয়ে আসা হয়। এখানে মৌলভী সাহেব ওনাকে বলে যে ওনার উপর বাজে জিনের আসর হয়েছে, ওনাকে দোয়া দুরুদ পড়ে দেয়, তাবিজ দিয়ে দেয়, এবং এরপর থেকে ওনার আস্তে আস্তে প্রবলেমগুলো দূর হয়ে যায়।